বাংলা অনার্সে এবং এমএ সব জায়গাতেই কিন্তু অতিথি ছোট গল্পটা আছে। তো অতিথি ছোট গল্পের আলোচনা চলছিল বটে। এর আগে কয়েকটা পর্বে আলোচনা করেছি। তৃতীয় পরিচ্ছেদ চলছিল। আজকে অতিথি গল্পের তৃতীয় পরিচ্ছেদের বাকি অংশটুকু আলোচনা করব। চারুর মনে ঈর্ষার উদয় হইয়াছে বুঝিয়া তাহার মাতা চারুর সম্মুখে তারাপদর প্রতি স্নেহ প্রকাশ করিতে বিরত হইলেন। আচ্ছা, এখানে বলছে চারুর মনে ঈর্ষার উদয় হইয়াছে বুঝিয়া তাহার মাতা চারুর সম্মুখে তারাপদর প্রতি স্নেহ প্রকাশ করিতে বিরত হইলেন। চারুকে যখনই দেখছে তারাপদর প্রতি অন্নপূর্ণা দেখলো যে একটা কেমন ঈর্ষান্বিত হয়ে উঠছে চারু তারাপদকে দেখেই, তখন চারু কি করলো, তখন অন্নপূর্ণা কি করলো, চারুর সামনে ওই তারাপদ সম্পর্কে বলা বিভিন্ন কথা বা নানা ধরনের তার প্রতি স্নেহ প্রকাশ এগুলো থেকে বিরত রইলেন। সন্ধ্যার পরে যখন সকাল সকাল খাইয়া চারু শয়ন করিত তখন অন্নপূর্ণা নৌকা কক্ষের দ্বারের নিকট আসিয়া বসিতেন এবং মতিবাবু ও তারাপদ বাহিরে বসিত এবং অন্নপূর্ণার অনুরোধে তারাপদ গান আরম্ভ করিত। তাহার গানে যখন নদী তীরের বিশ্রাম নিরতা গ্রামশ্রী সন্ধ্যার বিপুল অন্ধকারে মুগ্ধ নিস্তব্ধ হইয়া রহিত এবং অন্নপূর্ণার কোমল হৃদয়খানি স্নেহে ও সৌন্দর্য রসে উচ্ছ্বলিত হইতে থাকিত, তখন হঠাৎ চারু দ্রুতপদে বিছানা হইতে উঠিয়া আসিয়া সরস সরোদনে বলিত, মা তোমরা কি গোল করছো, আমার ঘুম হচ্ছে না। যখনই মতিবাবু তারাপদ একসাথে, অন্নপূর্ণা তারাপদ গান আরম্ভ করতো, যখন একসাথে থাকতো তখন চারু এসে এই কথাগুলোই বলতো যে তোমরা কেন এত গোল করছো, আমার ঘুম আসছে না। তো পিতামাতা তাহাকে একলা ঘুমাইতে পাঠাইয়া তারাপদকে ঘিরিয়া সঙ্গীত উপভোগ করিতেছেন, ইহা তাহার একান্ত অসহ্য হইয়া উঠিত। তো এই ক্ষেত্রে কি হলো যে পিতামাতা তাহাকে একলা ঘুমাইতে পাঠিয়ে তারাপদকে দিয়ে সঙ্গীত উপভোগ করছে, এই ব্যাপারটা অন্নপূর্ণা আর মতিলাল বাবুর কিন্তু একদম ভালো লাগলো না। মতিবাবু তারা কি করলো, উপভোগ করিতেছেন, ইহা তাহার এটা ভালো লাগলো না বলতে তাদের না, এখানে চারুর ভালো লাগলো না। চারুর ভালো না লাগার কথা বলা হয়েছে, চারুর অসহ্য হয়ে উঠলো ব্যাপারটা। এই দৃপ্ত কৃষ্ণ নয়না বালিকার স্বাভাবিক সুতীব্রতা তারাপদ নিকটে অত্যন্ত কৌতুকজনক বোধ হইত। তারাপদ তখন দেখলো যে চারু শশী এমন করছে, তো এটা তার কাছে কৌতুক বোধ হলো। সে ইহাকে গল্প শুনাইয়া, গান গাহিয়া, বাঁশি বাজাইয়া বশ করিতে অনেক চেষ্টা করিল, কিন্তু কিছুতেই কৃতকার্য হইল না। নানা রকম কার্য করার পরেও কিন্তু সে কোনো রকম কৃতকার্য হলো না, কিছুতেই ফল লাভ হলো না। কেবল তারাপদ মধ্যাহ্নে যখন নদীতে স্নান করিতে নামিত, পরিপূর্ণ জলরাশির মধ্যে গৌরবর্ণ সরল তনু দেহখানি নানা সন্তরণ ভঙ্গিতে অবলীলা ক্রমে সঞ্চালন করিয়া তরুণ জলদেবতার মতো শোভা পাইত। যখন পরিপূর্ণ জলরাশির মধ্যে গৌরবর্ণ সরল তনুদেহখানি নানা সন্তরণ ভঙ্গিতে, এই তারাপদ যখন সাঁতার কাটত তখন অবলীলাক্রমে সঞ্চালন করিয়া তরুণ জলদেবতার মতো সে কি করত, শোভা পাইত। তখন বালিকার কৌতূহল আকৃষ্ট না হইয়া থাকিত না, সে কিন্তু তখন তারাপদকে দেখত। সে সেই সময়টির জন্য প্রতীক্ষা করিয়া থাকিত। সে সবসময় সেই সময়টা যখন তারাপদ স্নান করবে, সেটা সে কিন্তু যখন সে নামবে জলদেবতার মতো তাকে লাগবে, সেটার জন্য সে অপেক্ষা করে থাকতো, কিন্তু আন্তরিক আগ্রহ কাহাকেও জানিতে দিত না। এবং এই অশিক্ষাপটু অভিনেত্রী পশমের বন্ধ বোনা এক মনে অভ্যাস করিতে করিতে মাঝে মাঝে যেন অত্যন্ত উপেক্ষা ভরে কটাক্ষে তারাপদর সন্তরণ লীলা দেখিয়া লইত। তো যাই হোক, অশিক্ষাপটু অভিনেত্রী পশমের গলাবন্ধ বোনা এক মনে অভ্যাস করিতে করিতে, সে যে গলাবন্ধ বুনছে উলের কিছু জিনিস, অভ্যাস করিতে করিতে মাঝে মাঝে যেন অত্যন্ত উপেক্ষা ভরে সে যেন তারাপদকে দেখে নিয়ে নিজের সন্তরণ লীলা সে দেখে নিত, তার মনের খোরাক সে মিটিয়ে নিত। যাই হোক, এবার যাচ্ছি চতুর্থ পরিচ্ছেদে। নন্দীগ্রাম কখন ছাড়াইয়া গেল তারাপদ তাহার খোঁজ লইল না। অত্যন্ত মৃদুমন্দ গতিতে বৃহৎ নৌকাখানা কখনো পাল তুলিয়া কখনো গুণ টানিয়া নানা নদীর শাখা প্রশাখার ভিতর দিয়া চলিতে লাগিল। নৌকারোহীদের দিনগুলিও এই সকল নদী উপনদীর মতো শান্তিময় সৌন্দর্যময় বৈচিত্র্যের মধ্য দিয়া সহজ সৌম্য গমনে মৃদুমিষ্ট কলস্বরে প্রবাহিত হইতে লাগিল। কাহারও কোনরূপ তাড়া ছিল না। মধ্যাহ্নে স্নানাহারে অনেকক্ষণ বিলম্ব হইল।
হইতো। এদিকে সন্ধ্যা হইতে না হইতেই একটা বড় দেখিয়া গ্রামের ধারে ঘাটের কাছে ঝিল্লি মন্দ্রিত খাদ্য তো খচিত বনের পার্শ্বে নৌকা বাঁধিত। নন্দীগ্রাম যখন ছাড়াইয়া গেল তারাপদ তার খোঁজ পেল না, খোঁজ নিল না। তো যাই হোক, অত্যন্ত মৃদুমন্দ গতিতে যখন নৌকাখানা পৌঁছে পাল তুলিল, তখন গুণ টানিয়া নানা নদীর শাখা প্রশাখা ভিতর দিয়া চলিতে লাগিল। যাচ্ছিল একটা জায়গায় নন্দীগ্রাম ফেলে, সেই জায়গাটা এই প্রথম প্যারাগ্রাফে বলা আছে। এমনই করিয়া দিন 10 নৌকা কাঠালিয়ায় পৌঁছিল। তো নৌকা যখন কাঠালিয়া গ্রামে পৌঁছলো, জমিদারের আগমনে বাড়ি হইতে পালকি এবং টাটু ঘোড়ার সমাগম হইল এবং বাঁশের লাঠি হস্তে পাইক বরকন্দাজের দল ঘন ঘন বন্দুকের ফাঁকা আওয়াজে গ্রামের উৎকণ্ঠিত কাক সমাজকে যৎপরনাস্তি মুখর করিয়া তুলিল। যাক, এখানে বলা হচ্ছে যে এই পাইক, এখানে যে জমিদার ছিল, যখন পালকি বা টাট্টুঘোড়া যখন অন্য কোনো গ্রাম, অনেক দিন পর যখন বাইরের কোনো গ্রাম থেকে বা কোনো জায়গা থেকে যখন গ্রামে কেউ যেত, তখন কিন্তু এই কাক সমাজ বলতে কিন্তু সমাজের একটা কিন্তু চরিত্র এখানে ফুটে উঠছে। কাক সমাজ যারা সবসময় কোলাহল করে থাকে, সেই জমিদার তাদেরকে তারা ব্যতিব্যস্ত সবেতে হয়ে থাকে। কোনো কেউ গ্রামে এলেই কিন্তু তারা ব্যতিব্যস্ত হয়ে যায়। তাদেরকে কিন্তু মুখর করিয়া তুলিল, বন্দুকের ফাঁকা আওয়াজে তাদেরকে জানান দিল যে তারা গেছে, উপস্থিত হয়েছে। তো যাই হোক, এই সমস্ত সমারোহে কাল বিলম্ব হইতেছে। ইতিমধ্যে তারাপদ নৌকা হইতে দ্রুত নামিয়া একবার সমস্ত গ্রাম পর্যটন করিয়া লইল। কাহাকেও দাদা, কাহাকেও খুড়া, কাহাকেও দিদি, কাহাকেও মাসি বলিয়া 2-3 ঘণ্টার মধ্যে সমস্ত গ্রামের সহিত সৌহার্দ্য বন্ধন স্থাপিত করিয়া লইল। কোথাও তাহার প্রকৃত কোনো বন্ধন ছিল না বলিয়াই এই বালক আশ্চর্য সত্বর ও সহজে সকলেরই সহিত পরিচয় করিয়া লইতে পারিত। তারাপদ দেখিতে দেখিতে অল্প দিনের মধ্যে গ্রামের সমস্ত হৃদয় অধিকার করিয়া লইল। যাই হোক, তারাপদ দেখল যে এই সমস্ত সে কী করলো, গ্রামের সকলের সাথে তার পরিচয় হলো, গ্রামের সকলকে সে আপন করে নিল। আর একটা গ্রামের মধ্যে এখানে কাক সমাজ কেন বলা হচ্ছে, একজন জানতে পারলে অপরজন জেনে যায়, মানে এমনই সম্পর্ক। দাদা, কাকা, মাসি, মামি, মেসো, সব ধরনের সম্পর্কই এখানে আছে, সেইগুলো এখানে গল্পকথক বলেছেন। আর তারাপদও কিন্তু গিয়ে সকলের সাথে সম্পর্ক স্থাপন করলো। এত সহজে হৃদয় হরণ করিবার কারণেই তারাপদ সকলেরই সঙ্গে তাহাদের নিজের মতো হইয়া স্বভাবতই যোগ দিতে পারিত। শেষ কোনো প্রকার বিশেষ সংস্কারের দ্বারা বদ্ধ ছিল না। কোনো একটা সংস্কার যদি কারোর মধ্যে থেকে থাকে যে না, আমি এই মানুষটার কাছে যাব না, সে হীন, মানে সে হলো একদম নিচু জাতের বা নিচু, এই রকম ঘরে আমি কারোর সাথে মিশবো না, ওই রকম আমি উচ্চবিত্ত যারা আছে তাদের সাথেই মিশবো, এই রকম যদি থাকতো, বিশেষ সংস্কারের দ্বারা বদ্ধ ছিল না। ব্রাহ্মণ হলেও কোনো সংস্কারবদ্ধ সে ছিল না। সুতরাং অথচ সকল অবস্থা, সকল কাজের প্রতি তাহার এক প্রকার সহজ প্রবণতা ছিল। সব মানুষের সাথে, সেহেতু সে একটু উদাসী স্বভাবের ছিল, সব মানুষের সাথে মিশে যেতে পারতো, সব জায়গায় সে মানিয়ে নিত এবং সকল অবস্থা, সকল কাজের প্রতি তাহার এক প্রকার সহজ প্রবণতা। কোনো কিছু কাজ যে জটিল কাজ সেটা তার মনে হতো না, সব সময় সব কাজকে সে সহজভাবেই নিত। বালকের কাছে সে সম্পূর্ণ স্বাভাবিক বালক, অথচ তাহাদের হইতে শ্রেষ্ঠ ও স্বতন্ত্র। বৃদ্ধের কাছে সে বালক নহে অথচ জ্যাঠাও নহে, রাখালের সঙ্গে সে রাখাল অথচ ব্রাহ্মণ। সকলের সকল কাজে সে চিরকালের সহযোগীর ন্যায় অভ্যস্তভাবে হস্তক্ষেপ করে। ময়রার দোকানে গল্প করিতে করিতে ময়রা বলে, দাদা ঠাকুর একটু বসো তো ভাই, আমি আসছি। বলছে, দাদা ঠাকুর তুমি একটু বসো তো ভাই, আমি আসছি। তারাপদ অম্লান বদনে দোকানে বসিয়া একখানা শাল পাতা লইয়া সন্দেশের মাছি তাড়াইতে প্রবৃত্ত হয়। সেখানেও কিন্তু সে যে বসবে না, শালপাতা সে মাছি তাড়িয়ে তাড়িয়ে কিন্তু তাদের মতোই খাবে, ভিয়ান করিতেও সে মজবুত। তাতে রহস্য তাহার কিছু কিছু জানা আছে, কুমারের চক্রচালনও তাহার সম্পূর্ণ অজ্ঞাত নহে। তারাপদ সমস্ত গ্রামটি আয়ত্ত করিয়া লইল, কেবল গ্রামবাসিনী একটি বালিকার ঈর্ষা সে এখনও জয় করিতে পারিল না। চারু শশীর ঈর্ষা সে কিন্তু জয় করতে পারল না। চারু শশী যতই তাকে দেখে সে ততই ঈর্ষান্বিত হতে থাকে। এই বালিকাটি তারাপদ সুদূরে নির্বাসন তীব্রভাবে কামনা করিতেছে জানিয়াই বোধ করি তারাপদ এই গ্রামে এতদিন আবদ্ধ হইয়া রহিল। মানে তারাপদ যে অন্য জায়গায় চলে যাক, এটা যে সে যে ঈর্ষার বশে যে চারু সেটা মনে মনে চাইছে, সেটা তারাপদ জানে এবং বুঝতে পেরে সে কিন্তু আরও বেশি করে ওই গ্রামে থাকার চেষ্টা করলো। কিন্তু বালিকাবস্থাতেও নারীদের অন্তর্রহস্য ভেদ করা সুকঠিন।
চারুশশী তাহার প্রমাণ দিল। অন্তর্রহস্য কিছুতেই চারুশশীর ভেদ করতে পারল না এই তারাপদ, সেটা চারুশশী প্রমাণ করে দিল। বামুন ঠাকুরনের মেয়ে সোনামণি 5 বছর বয়সে বিধবা হয়। সেই চারুর সমবয়সী সখী, তাহার শরীর অসুস্থ থাকাতে গৃহপ্রত্যাগত সখীর সহিত সে কিছুদিন সাক্ষাৎ করিতে পারে নাই। সুস্থ হইয়া যেদিন দেখা করিতে আসিল, সেদিন প্রায় বিনা কারণেই দুই সখীর মধ্যে একটু মনোবিচ্ছেদ ঘটিবার উপক্রম হইল। কার সাথে তাহলে চারুর মনোবিচ্ছেদ হলো? এই যে ছিল চারুশশীর বন্ধু 5 বছরের সোনামণি, সে কিন্তু ছিল বাল বিধবা। 5 বছর বয়সে সে কিন্তু বিধবা হয়েছিল সোনামণি। চারু অত্যন্ত ফাঁদিয়া গল্প আরম্ভ করিল। সে কিন্তু মানে সে যখন এলো তখন সখীর সাথে মনোবিচ্ছেদ যখন ঘটলো, কিন্তু সে গল্প শুরু করলো। সে ভাবিয়াছিল তারাপদ নামক তাহাদের নবার্জিত পরম রত্নটির আহরণকারীর সবিস্তারে বর্ণনা করিয়া সে তাহার সখীর কৌতূহল এবং বিস্ময় সপ্তমে চড়াইয়া দিবে। সে ভেবেছিল সোনামণিকে তারাপদ সম্পর্কে সমস্ত কথা, সে কেমন স্বভাবের, সব কিছু বলবে, তার মনে কি আছে তারাপদকে নিয়ে এভরিথিং, মানে সব কিছু সে খুলে বলবে সবিস্তারে। পরম রত্নটির আহরণকারী কারা, তার তারাপদর সাথে কেমন ব্যবহার করছে, তারাপদ কেমন, সব কিছু বলবে এবং কৌতূহল সে সপ্তমে চড়িয়ে দেবে। কিন্তু যখন সে শুনিল তারাপদ সোনামণির নিকট কিছুমাত্র অপরিচিত নহে, মানে ও ভেবেছিল সোনামণির কাছেও বোধহয় অপরিচিত, কিন্তু যখন দেখলো যে সোনামণির কাছেও সে অপরিচিত নয়, বামুন ঠাকুরনকে সে মাসি বলে এবং সোনামণি তাহাকে দাদা বলিয়া ডাকে, যখন শুনিল তারাপদ কেবল যে বাঁশিতে কীর্তনের সুর বাজাইয়া মাতা ও কন্যার মনোরঞ্জন করিয়াছে, শুধুমাত্র তাহা নহে, সোনামণির অনুরোধে তাহাকে সহস্তে একটি বাঁশের বাঁশি বানাইয়া দিয়াছে, সোনামণিকে আবার একটা বাঁশের বাঁশিও বানিয়ে দিয়েছে, তাহাকে কতদিন উচ্চ শাখা হইতে ফল ও কণ্টক শাখা হইতে ফুল পাড়িয়া দিয়াছে। তখন চারুর অন্তঃকরণে যেন তপ্ত শেল বিধিতে লাগিল। তখন চারুর কি হলো, চারুর আরও মনে হলো যে তপ্ত শেল বিধিল, মানে শেল বিদ্ধ হলো যে কেন সোনামণি পর্যন্ত চেনে, অর্থাৎ সোনামণিকে সে তার বন্ধুস্থানীয় অথচ সে পর্যন্ত তাকে চেনে।